প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় শ্রেণী কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাংলাদেশ সরকারের বৃহৎ পরিবার অর্থাৎ শিক্ষা পরিবার, সেই শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে স্ব প্রতিষ্ঠান প্রদানের নিরলস প্রচেষ্টায় অন্তত কিছুটা ক্ষতি তোমাদের পুষিয়ে নেওয়ার জন্য অনলাইন কার্যক্রম ব্যবস্থা চালু রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সাথে বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সরকারি কলেজ, তোমাদের সাথে অনার্স প্রথম বর্ষ লোক প্রশাসনের পরিচিতি বিষয় নিয়ে আজ তোমাদের সাথে আমি ক্লাসে আছি। আমরা আজ ক্লাসের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে লোক প্রশাসন পরিচিতির প্রথম অধ্যায়ের লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে তুলনামূলক আলোচনা। আমরা যদি প্রথমে সমস্ত বিশ্বের দিকে তাকাই, আজকের যে বিশ্ব ব্যবস্থা আমরা স্পষ্ট দেখতে পাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান, যদিও দু একটি দেশে ব্যতিক্রম রয়ে গেছে, তথাপি আমরা যদি আরও সুস্পষ্টভাবে খেয়াল করি তাহলে দেখি প্রত্যেকটি দেশেই একটি প্রশাসন ব্যবস্থা বিদ্যমান। অর্থাৎ আজকের যে রাষ্ট্র সেগুলো এখন আর পুলিশি রাষ্ট্র নয়, সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা বলতে পারি জনকল্যাণমূলক রাষ্ট্র বা কল্যাণকর রাষ্ট্র, যেখানে মানুষ জন্মগ্রহণ করে মৃত্যু অবধি পর্যন্ত একটি মানুষের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, সামাজিক নিরাপত্তা, পয় নিষ্কাশন, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি ব্যবস্থা বিদ্যমান। আর সেই ব্যবস্থা মানুষের সন্নিকটে দর গোড়ায় পৌঁছে দেওয়া বা অত্যন্ত সুন্দরভাবে সেগুলোর ব্যবস্থা করা সাধারণত প্রশাসনই করে থাকে, যার কারণে অনেক চিন্তাবিদরা বর্তমান সময়টিকে প্রশাসনিক যুগ হিসেবেও আখ্যায়িত করে থাকেন। তো আমরা আজকে প্রথমেই প্রশাসন কি সেই ব্যাপারটি জানব। যে প্রশাসন এর ইংরেজি শব্দ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। ওই অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি আবার ল্যাটিন শব্দ অ্যাড এবং মিনিস্ট্রিয়াল, এই দুটি শব্দ থেকে এসেছে। ওই দুটি শব্দের অর্থ হচ্ছে সেবা বা ব্যবস্থাপনা। তাহলে আমরা শব্দগত দিক থেকে বলতে পারি যে প্রশাসন হচ্ছে কাজের ব্যবস্থাপনা। আমরা আরও সুন্দর করে বা আরও ভালোভাবে যদি আমরা বলতে চাই তাহলে প্রশাসন আসলে কি? আমরা বলছি যে প্রশাসন হচ্ছে কোনো নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে অর্জনের জন্য বা অর্জনের নিমিত্তে সংঘবদ্ধ ভাবে কাজ পরিচালনায় করাই হচ্ছে প্রশাসন। তাহলে আমরা যদি বলি যে আজকে কিছু লোক সংঘবদ্ধ হয়ে একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখেই তারা বাস্তবায়ন বা পরিচালনা করলো, তাহলে সেটাকে কি আমরা প্রশাসন বলবো কিনা? হ্যাঁ, অবশ্যই প্রশাসন বলবো, তবে অবশ্যই সেই প্রশাসন যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত হতে হবে। যেমন আমরা যদি বলি যে একদল চোর সারা রাত্রি একটি বাড়িতে চুরি করলো, এখানে আমরা দেখতে পাই যে একদল লোক একটি নির্দিষ্ট লক্ষ্য হচ্ছে চুরি করা এবং তারা সমবেত বা একত্রিত হয়ে সেই কাজটি তারা সম্পন্ন করলো, তাহলে সেটাকেও কি আমরা প্রশাসন বলবো কিনা? অবশ্যই না, আমরা কোনোভাবেই সেটিকে প্রশাসন বলবো না। কারণ কেন নয়? প্রশাসন হচ্ছে যে যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত। তো চুরি করা নিঃসন্দেহে আমরা কম বেশি সকলেই জানি এটা একটি বড় অপরাধ, মহাপাপ। তো সেক্ষেত্রে আমরা সেটাকে কখনো প্রশাসন বলবো না। তবে হ্যাঁ, যদি কোনো এক ঘূর্ণিঝড়ে রাস্তায় গাছপালা উপড়ে পড়ে থাকে এবং স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়, আর স্বাভাবিক চলাফেরাটা ফিরিয়ে নিয়ে আসার স্বার্থে যদি কোনো একদল লোক একত্রিত হয়ে রাস্তা পরিষ্কার করে এবং স্বাভাবিক চলাফেরা ফিরিয়ে আনে,
তখন অবশ্যই আমরা সেই ব্যবস্থাটাকে প্রশাসন হিসেবে আখ্যায়িত করতে পারি। কেন নয়? এটি একটি যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত এবং সেটা মানব কল্যাণের জন্য। তো আমরা দেখতে পাই যে বিশিষ্ট চিন্তাবিদ এলডি হোয়াইট নামে একজন চিন্তাবিদ বলেছেন যে প্রশাসন হচ্ছে কতিপয় সুনির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের নিমিত্তে পরিচালিত একদল লোককে পরিচালিত সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করা। আবারও খেয়াল করে দেখো, আমরা বলছি যে এই ভদ্রলোক কি বলেছেন, যে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্যকে অর্জনের জন্য একদল লোককে পরিচালনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করা। আমরা যদি আরেকটু সহজভাবে বলি, আমরা প্রশাসন হিসেবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশাসন হিসেবে আমরা আজকে মোহনগঞ্জ সরকারি কলেজকেই বেছে নিলাম। তো আমরা দেখতে পাই মোহনগঞ্জ সরকারি কলেজে একটি প্রশাসন আছে বা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, আমরা যাকে বলে থাকি অধ্যক্ষ মহোদয়, অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, উনি প্রশাসন যন্ত্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে নিয়োজিত আছেন। এখন খেয়াল করে দেখো, একদল লোক বলতে আমরা ধরে নিই আমাদের ওই মোহাম্মদ সরকারি কলেজের শিক্ষা পরিবারের সাথে যারা জড়িত আছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষকবৃন্দ থেকে শুরু করে আমাদের পর্যন্ত, এবং পাশাপাশি আমাদের কর্মচারীবৃন্দ, ওই সমগ্র জনগোষ্ঠী হচ্ছে একদল লোক। এখন একটি নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য, ওই মোহাম্মদ সরকারি কলেজের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যটা কি? নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে প্রিয় শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করা, ভর্তি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা, পরীক্ষা আয়োজন করা ইত্যাদি হচ্ছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আর সেটাকে অর্জনের পথে আমরা যারা নিয়োজিত শিক্ষক মহোদয়, তাদেরকে পরিচালনা করা, সমন্বয় সাধন করা এবং নিয়ন্ত্রণ করা। তাহলে আমরা মোটামুটিভাবে অন্তত জানতে পারি যে আসলে প্রশাসনটা কি। আরও সুন্দরভাবে যদি আমরা সর্বশেষ বলি যে প্রশাসন হচ্ছে কতিপয় সুনির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে, খেয়াল করে দেখো, একদল লোকের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যে কর্মপ্রচেষ্টা, সেটাই হচ্ছে প্রশাসন। তো আমরা প্রশাসন ব্যাপারটা জানলাম। এখন আমরা ক্লাসে আলোচনায় আসতে পারি যে লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে তুলনামূলক আলোচনা। তো লোক প্রশাসনটা আসলে কি, এটা আমরা পরবর্তী ক্লাসে একদিন আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা সরাসরি চলে যাই ওই দুটি প্রশাসনের মধ্যে তুলনামূলক আলোচনা। তবে এখানে অবশ্যই বলা দরকার যে লোক প্রশাসনটা হচ্ছে সরকারি প্রশাসন, অর্থাৎ সরকারি ব্যবস্থাপনার সাথে যারা জড়িত। আমরা যদি আরও বলি যে বাংলাদেশ সরকারের যে তিনটি বিভাগ, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ, এদের সামগ্রিক কাজের ব্যবস্থাপনাই হচ্ছে লোক প্রশাসন। এবং বেসরকারি প্রশাসন আমরা প্রত্যেকেই কম বেশি চিনি, যে সমস্ত বেসরকারি সংস্থা বাংলাদেশে নিয়োজিত বা কর্মরত আছে। বিশেষ করে আমরা যদি দেখি গ্রাম বাংলার প্রত্যেকটি অঞ্চলে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই ব্র্যাক, আশা, এরকম গ্রামীণ ব্যাংক ইত্যাদি জাতীয় সংস্থা আছে, তাদেরও কিন্তু প্রশাসন আছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই এই দুটি প্রশাসনের মধ্যে তুলনামূলক আলোচনার প্রথমেই তাদের মধ্যে যে একটি সম্পর্ক আছে, আমরা সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করব। আমরা তোমাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই যে সরকারি প্রশাসন বা লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসন দুটি প্রশাসন এবং এক অভিন্ন, এটা কিছু চিন্তাবিদরা বলে থাকেন। যদিও আরেক দল চিন্তাবিদরা আছেন যারা এই দুটার মধ্যে অনেক পার্থক্য দেখেন, কিন্তু আমরা সাধারণত, প্রিয় শিক্ষার্থী তোমাদের কি বলছি, সাধারণত দুটিই কিন্তু প্রশাসন। একটি হয়তো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, আরেকটি নির্দিষ্ট একটি বোর্ড ম্যানেজমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত। তো আমরা প্রথমেই দেখতে পাই আমলাতান্ত্রিক বৈশিষ্ট্য। খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসনে যেহেতু উভয় প্রশাসন বিদ্যমান এবং উভয় ব্যবস্থাপনায় আমরা দেখতে পাই আমলাতান্ত্রিক বৈশিষ্ট্য বিদ্যমান। কেমন আমরা দেখতে পাই আমলাতান্ত্রিক বৈশিষ্ট্য বলতে সাধারণত আমরা বুঝি যেখানে অবশ্যই পদসোপান নীতির বাস্তবায়ন আছে বা পদসোপান নীতি রয়েছে, কর্ম বিভাজন শ্রেণী আছে। তো এই ব্যাপারগুলো আমরা দেখতে পাই লোক প্রশাসনে যেরকম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অধস্তন কর্তৃপক্ষ পদসোপান নীতি অনুসারে পরিচালিত, ঠিক সে তদ্রূপভাবে বেসরকারি প্রশাসনেও এই পদসোপান নীতি বা কর্ম বিভাজন শ্রেণী ইত্যাদি অনুসরণ করা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি নিঃসন্দেহে উভয় প্রশাসনের মধ্যে এই আমলাতান্ত্রিক যে বৈশিষ্ট্যটি সেটি বিদ্যমান আছে। এছাড়া অভিন্ন কার্যাবলী, আমরা প্রথমেই বলছি যে কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যকে অর্জনের জন্য সংঘবদ্ধ জনগোষ্ঠীর প্রচেষ্টায় হচ্ছে প্রশাসন। তা সেদিক থেকে আমরা বলতে পারি যে লোক প্রশাসনে নিয়োজিত ঊর্ধ্বতন থেকে অধস্তন বৃন্দ যারা নির্দিষ্ট একটি লক্ষ্যকে সামনে রেখে পরিচালনা করে থাকেন, ঠিক সেরকমভাবে বেসরকারি প্রশাসনেও বিদ্যমান। পরবর্তীতে আমরা দেখতে পাই অভিন্ন পরিচালনা পদ্ধতি। মোটামুটি দুটি প্রশাসনেই একদম কাছাকাছি পরিচালনার পদ্ধতি অনুসরণ করা হয়। কেন নয়, আমরা আগেও বলছি যেখানে আমলাতান্ত্রিক বৈশিষ্ট্য বিদ্যমান, অর্থাৎ পদসোপান নীতি অনুসরণ করা হয়, কর্মবিভাজন নীতি অনুসরণ করা হয় এবং পাশাপাশি এখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং উভয় প্রশাসনেই একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে জনগণের কল্যাণার্থে যে পরিচালনা হয় দুটি একই রকম, একইভাবে। হয়তো প্রশাসনে এখানে সরকারের চিন্তাভাবনাকে প্রশাসনের মাধ্যমে লোক প্রশাসনে বাস্তবায়ন করা হয়, ওইখানে বোর্ড অফ ম্যানেজমেন্ট অর্থাৎ সর্বোচ্চ কর্তৃপক্ষের মাধ্যমেও ওই সামান্য জনগোষ্ঠীর কল্যাণার্থেই তারা কার্যক্রম পরিচালনা করে থাকেন। এছাড়া আমরা দেখতে পাই অভিন্ন কাঠামো। প্রশাসনে আমরা যেমন দেখতে পাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ক্রমান্বয়ে অধস্তন কর্তৃপক্ষ পর্যন্ত বা অধস্তন থেকে ঊর্ধ্বতন পর্যন্ত যে পদসোপান নীতি ব্যবস্থা বিদ্যমান, ঠিক তদ্রূপ বেসরকারি প্রশাসনেও বিদ্যমান। এখন বলা হচ্ছে কাঠামো। আমরা আসলে কাঠামো বলতে কি বুঝব? এখানে আমরা যদি বলি যে নিয়োগ প্রক্রিয়া, হয়তোবা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারের এই পর্যন্ত যে নিয়োগ কাঠামোগুলো হয় বা নিয়োগ প্রক্রিয়াটা হয়ে থাকে সেটা হয়তো সর্বোচ্চ পর্যায়ে আমরা দেখি বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে হয়ে থাকে। বেসরকারি প্রশাসনে হয়তো এই কাঠামোটা এরকম লোক প্রশাসনের মতো নয়, কিন্তু তারাও ওই সর্বোচ্চ কর্তৃপক্ষ মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অধস্তন কর্তৃপক্ষ পর্যন্ত এবং অধস্তন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত এই পদসোপান নীতি অনুসরণ করা হয়ে থাকে। তো সেদিক থেকে আমরা বলতে পারি যে লোক প্রশাসন বা সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে অনেক সম্পর্ক এবং মিল রয়েছে। এবং সর্বশেষ আমরা দেখতে পাই প্রশিক্ষণ ব্যবস্থা। প্রশিক্ষণ হচ্ছে এমন একটি ব্যাপার যার মাধ্যমে একজন কর্মকর্তার বা ঊর্ধ্বতন থেকে অধস্তন কর্তৃপক্ষের মেধা, দক্ষতা ইত্যাদি যাচাইয়ের একটি বিশাল মাধ্যম, বা একজন ব্যক্তিকে পরিপূর্ণ, একজন কর্মকর্তাকে পরিপূর্ণভাবে গড়ে তোলার একটি হাতিয়ার হচ্ছে প্রশিক্ষণ। আর আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থাটা লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসন উভয় প্রশাসন ব্যবস্থার মধ্যেই পরিলক্ষিত। কেন নয়, মানব কল্যাণের জন্য যত ধরনের উৎকর্ষ চিন্তা ভাবনা উদ্ভাবন করা যায় তার একটি শক্তিশালী মাধ্যম হচ্ছে প্রশিক্ষণ। আর সেই প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মকর্তাকে অত্যন্ত দক্ষতা
বা শৃঙ্খলাজনিতভাবে গড়ে তোলা হয়, যেটি উভয় প্রশাসনের মধ্যেই বিদ্যমান। এখন আমরা লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে এত মিল থাকা সত্ত্বেও বেশ কিছু পার্থক্য বিদ্যমান, এবং এমন কিছু পার্থক্য আছে যেগুলো হয়তো আমরা আজ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং অবশ্যই তা সংক্ষেপে। বিস্তারিত অনলাইন ক্লাসে হয়তো আমরা বলতে পারবো না, সামনাসামনি ক্লাসে থাকলে হয়তো আমরা আরও অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতাম, এবং তোমাদের কাছ থেকেও সরাসরি সাড়া থাকতো। আসলে ক্লাসগুলো অনেক সময় প্রশ্নোত্তর পর্যায়ে বা পর্ব না থাকলে অনেক সময় ক্লাসগুলো খুব বেশি প্রাণবন্ত হয় না। তারপরেও আমরা চেষ্টা করব তোমাদের জন্য অনেক সহজ এবং প্রাঞ্জলভাবে যাতে বোঝানো যায় এবং তোমরাও যাতে বুঝতে পারো। তো আমরা এখন এই মুহূর্তে ক্লাসে লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। সেবা ও মুনাফার অভিপ্রায়। খেয়াল করে দেখো যে দুটি প্রশাসনের মধ্যে একটি পার্থক্য হচ্ছে সেবা ও মুনাফার অভিপ্রায়। আমরা যদি লক্ষ্য করে দেখি যে বাংলাদেশ সরকারে নিয়োজিত যে প্রশাসনিক ব্যবস্থা, অর্থাৎ ওই প্রশাসন ব্যবস্থা বাংলাদেশ সরকারের চিন্তা ভাবনাকে একদম মাঠ পর্যায়ে এসে তারা বাস্তবায়ন করে থাকে, যার সবটাই হচ্ছে জনগণের স্বার্থে, জনকল্যাণার্থে, জনমঙ্গলার্থে। যার কারণে আমরা দেখতে পাই যে লোক প্রশাসনে হচ্ছে ওই সেবা দেওয়ার পুরোটা জুড়েই তারা থাকে, এবং তাদের মধ্যে কোনো ধরনের মুনাফা অর্জন করার চিন্তাভাবনা বা সুযোগ থাকে না। কিন্তু বেসরকারি প্রশাসনে আমরা সুস্পষ্ট দেখতে পাই যে ওইখানে জনকল্যাণার্থে বা মঙ্গলার্থের পাশাপাশি তাদের সর্বাধিক চাওয়াই হচ্ছে মুনাফা অর্জন করা। তো সেদিক থেকে আমরা বলতে পারি লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। এবং পরবর্তীতে আমরা দেখি কর্ম পরিসর। বাংলাদেশ সরকার 1,47,570 বর্গ কিলোমিটার এই সমগ্র অঞ্চল জুড়ে বিস্তৃত প্রায়। তো বাংলাদেশ সরকার যখন কোনো একটি কল্যাণকর কাজ জনস্বার্থের জন্য পরিচালিত করেন, তখন ওই পুরো ভূখণ্ডের মধ্যেই পরিচালিত হয়ে থাকে। তো সেদিক থেকে লোক প্রশাসনের যে পরিসর অত্যন্ত ব্যাপক। আমরা সেখানে দেখতে পাই স্বাস্থ্য, শিক্ষা, এবং পয় নিষ্কাশন, সামাজিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা ইত্যাদি, অর্থাৎ সর্বদিক থেকেই লোক প্রশাসনের নিয়োজিত। এবং সেদিক থেকে আমরা বলতে পারি লোক প্রশাসনের অধ্যয়নের যে পরিসর বা কর্মপরিধি অত্যন্ত বিস্তৃত এবং ব্যাপক। সেই জায়গায় আমরা যদি লক্ষ্য করে দেখি বেসরকারি প্রশাসন অত্যন্ত সীমিত পর্যায়ে এবং সুনির্দিষ্ট কয়েকটি বিষয়, যেমন আমরা বলতে পারি জনস্বাস্থ্য এরকম একটি ব্যাপার, অথবা প্রত্যন্ত অঞ্চলের কোনো একটি অঞ্চলকে কেন্দ্র করে, ছোট্ট একটি অঞ্চলকে কেন্দ্র করে তারা ওইখানে স্কুল বা শিক্ষা কার্যক্রম এরকম অত্যন্ত সীমিত পরিবেশে বেসরকারি প্রশাসনের পরিধি বা কর্ম অত্যন্ত সীমিত আকারের, আমরা সেটা বলতে পারি। তারপরে বলি আমরা রাজনৈতিক নির্দেশনা। খেয়াল করে দেখো, রাজনৈতিক নির্দেশনা লোক প্রশাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা আগেই বলেছিলাম যে পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান, আর সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাণ হচ্ছে রাজনৈতিক দল। আর সেই রাজনৈতিক দলের কার্যক্রম হচ্ছে কি, যে ক্ষমতা অংশগ্রহণ করা বা রাজনৈতিকভাবে ক্ষমতায় গিয়ে একটি দেশকে সুনির্দিষ্ট পথে পরিচালনা করা। তো সেদিক থেকে আমরা দেখতে পাই যে বাংলাদেশে, আমাদের দেশে এরকম রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচিত হয়ে আসেন জনগণের প্রত্যক্ষ ভোটে, এবং তারা পরবর্তীতে ওই লোক প্রশাসনে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের নিয়ন্ত্রিত করে থাকেন। সেদিক থেকে এখানে রাজনৈতিক নির্দেশনা অনুসরণ করা হয়ে থাকে লোক প্রশাসনে। কিন্তু বেসরকারি প্রশাসনে আমরা দেখতে পাই
এরকম ধরনের কোনো রাজনৈতিক নির্দেশনা অনুসরণ করা হয় না। তবে অনেক সময় বিশেষ করে জরুরি অবস্থায়, যেমন ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকারের যে এখন, বিশেষ করে বাংলাদেশ সহ সমস্ত পৃথিবীতে যে এখন এই মুহূর্তে করোনা ভাইরাস নামক যে দুঃসময় আমাদের মধ্যে প্রবাহিত হচ্ছে, সেই সময়টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নির্দেশনাগুলো ওই বেসরকারি প্রশাসনগুলো অনুসরণ করছেন। তবে সবসময় বেসরকারি প্রশাসন রাজনৈতিক নির্দেশনা অনুসরণ করে না, কারণ তাদের রাজনৈতিক নির্দেশনা অনুসরণ করার মতো কোনো ধরনের ব্যবস্থা নেই। তারা সাধারণত নিয়ন্ত্রিত হয়ে থাকে তাদের সর্বোচ্চ কর্তৃপক্ষ, আমরা যেগুলোকে অনেক সময় বোর্ড অফ ম্যানেজমেন্ট বলে থাকি অথবা আরও অন্যান্য নামে আমরা চিনে থাকি। এরপরে আসি আইনগত নিয়ন্ত্রণ। খেয়াল করে দেখো, লোক প্রশাসনকে আমরা বলছি সরকারি প্রশাসন। তো সরকারি প্রশাসন অবশ্যই সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, আর সেখানে সুনির্দিষ্ট আইনের উপর নির্ভর করে সেই লোক প্রশাসন ব্যবস্থা পরিচালিত হয়। যার কারণে আমরা বলতে পারি লোক প্রশাসন ব্যবস্থায় যথেষ্ট পরিমাণে আইনগত নিয়ন্ত্রণ রয়েছে, যা বেসরকারি প্রশাসনে কোনোভাবেই পরিলক্ষিত নয়। তবে অনেক সময় বেসরকারি প্রশাসন ব্যবস্থায় তাদের নির্দিষ্ট কিছু লিখিত দলিল থাকে, যেগুলোকে অনুসরণ করেই তাদের প্রশাসন ব্যবস্থা পরিচালিত হয়। তবে অবশ্যই এই প্রশাসন ব্যবস্থা, বেসরকারি প্রশাসন ব্যবস্থায় যদি তাদের মধ্যে কোনো ধরনের বড় ধরনের সমস্যা দেখা দেয়, তখন অবশ্যই তারা বাংলাদেশ সরকারের অর্থাৎ বাংলাদেশ আইনেরও সহায়তা নিয়ে থাকে। জবাবদিহিতা, এটি একটি বিশাল ব্যাপার। বিশেষ করে সুশাসন বাস্তবায়নের জন্য এই জবাবদিহিতা একটি অপরিহার্য অংশ। তো আমরা দেখতে পাই যে লোক প্রশাসনে নিয়োজিত যারা আছেন তারা তাদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকেন এবং তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় এবং এটার সুস্পষ্ট বিধানও রয়েছে। কিন্তু বেসরকারি প্রশাসন ব্যবস্থায় জনগণের কাছে জবাবদিহিতার প্রশ্নই উঠে না। তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে পারেন, কিন্তু সেটা কোনোভাবেই জনগণের কাছে নয়। সর্বোপরি আমরা দেখতে পাই আয় ও ব্যয়, এটি একটি বিশাল ব্যাপার। আমরা প্রত্যেক বছরই দেখতে পাই বাংলাদেশ সরকারের একটি নির্দিষ্ট বাজেট পরিচালিত হয়। বিশেষ করে জুন জুলাইয়ে এসে আমরা দেখতে পাই, যেমন এই মুহূর্তে আমরা 20-21 বাজেটের মধ্যে আছি আগামী বছরের। তো ওইখানে সুনির্দিষ্টভাবে আয় এবং ব্যয়ের একটা ব্যাপার আছে, ওইটা সামগ্রিকভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাই পরিচালনা করে থাকেন। কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখি যে লোক প্রশাসনে সত্যিকার অর্থে বলতে গেলে তাদের কোনো ধরনের আয় নেই এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণকে সেবা দেওয়া। সেদিক থেকে আমরা বলতে পারি যে বেসরকারি প্রশাসন তাদের ব্যয় অপেক্ষা আয় বেশি এবং তাদের মূল লক্ষ্যই থাকে আয় করা। সেদিক থেকে আমরা বলতে পারি যে উভয় প্রশাসনের মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান এবং সর্বোপরি লাল পিতার দৌরাত্ম্য, 18 মাসে বছর, দীর্ঘসূত্রিতা ইত্যাদি শব্দগুলো আমলাতন্ত্রের সাথে অত্যন্ত পরিচিত। সমস্ত পৃথিবীব্যাপী তথা বাংলাদেশে আমরা দেখতে পাই সেই লাল পিতার দৌরাত্ম্য, যেখানে 18 মাসে বছর গণনা করা হয়। আমরা প্রত্যেকেই জানি 12 মাসে বছর, কিন্তু তারপরেও এই দীর্ঘসূত্রিতা বা ইত্যাদি আমলাতান্ত্রিক জটিলতা এইগুলো পৃথিবীর প্রত্যেকটি দেশেই কম বেশি রয়েছে। তথাপি বেসরকারি প্রশাসন ব্যবস্থায় এই লাল পিতার দৌরাত্ম্য বা দীর্ঘসূত্রিতা বা 18 মাসে বছর ইত্যাদি অনুসরণ করা হয় না। এখানে অত্যন্ত কঠিনভাবেই উপর থেকে নিচ পর্যন্ত খুব সহজভাবেই পরিচালিত হয়। তো আমরা আজকের এই ক্লাসে লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের যে তুলনামূলক আলোচনায় আমরা যে সম্পর্কগুলো বা মিলগুলো দেখলাম, আমরা প্রথমেই বলতে পারি যে এই দুটি হচ্ছে প্রশাসন ব্যবস্থা, একটি সরকারিভাবে পরিচালিত হচ্ছে আর একটি বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে, এবং এই দুটির মধ্যেই আবার বিস্তর পার্থক্য বিদ্যমান আমরাও দেখতে পেলাম। আমরা যদিও ক্লাসে আজকে সংক্ষেপে এই দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই তোমাদের সাথে
পরবর্তীতে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো এবং অবশ্যই জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাহিরে বের হবে না। তবে অবশ্যই মাস্ক এবং বাহির থেকে ফিরে এসে ভালো করে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত ধুয়ে নিবে। তোমরা ভালো থাকো এবং খুব তাড়াতাড়ি এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি পেয়ে যাতে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি সেই দোয়া রইল। ভালো থাকো। আল্লাহ হাফেজ।